নমস্কার, আমি তরুণ ঘোষ। হাসিনা সরকার পতনের পর আজ 1 মাস হয়েছে। 5ই আগস্ট তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছিলেন। আজকে 5 সেপ্টেম্বর। আমি তো সকালবেলা যথারীতি পোস্ট করব, তখন 6 সেপ্টেম্বর হয়ে যাবে। এই 1 মাসের মধ্যে ঘটনাবহুল বাংলাদেশ সারা পৃথিবীর নজর কেড়ে নিয়েছে। শুধু নজরই কাড়েনি, সারা পৃথিবী এখন ভাবছে পাকিস্তানের মতো বাংলাদেশ এশিয়াতে আরো একটা সংঘর্ষপূর্ণ একটা দেশ হয়ে দাঁড়ালো, যেখানে অশান্তি এবং আপনার রাজনৈতিক অস্থিরতা বরাবর বজায় থাকবে বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকা ভ্রমণ নীতিতে বাংলাদেশকে রেড লিস্টে ঢুকিয়ে দিল। রেড লিস্ট মানে এখানে লেভেল 4 যেটা দিয়েছে আমেরিকা, লেভেল 4, 1, 2, 3, 4 থাকে লেভেল। তার লেভেল একবার সর্বোচ্চ 4 দিয়েছে। বিস্তারিত বলা হয়েছে লেভেল 1 থেকে 4 সহ ভ্রমণ পরামর্শ জারি করি। আমেরিকা বলছে লেভেল 4 মানে ভ্রমণ করবেন না, জীবন হুমকির ঝুঁকির সম্ভাবনার কারণে এটি সর্বোচ্চ উপদেষ্টা স্তর। ভ্রমণের পরিকল্পনা করার আগে আপনার অভিপ্রেত গন্তব্যের জন্য ভ্রমণ পরামর্শ দেখুন। কার কার সমস্ত নাম দেওয়া আছে জানেন? এই লাল তালিকায়, আমেরিকার লাল খাতায় কিন্তু 21টা দেশের নাম রয়েছে। 20টা ছিল, বাংলাদেশ 21 নম্বর হলো। কার কার নাম রয়েছে দেখুন এখানে। ভ্রমণ করবেন না যে সমস্ত দেশগুলো, সেগুলো হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, বেলারুশ, বুর্কিনা ফাসো, বার্মা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এটা হচ্ছে পাকিস্তান, কিন্তু এর থেকে বেরিয়ে গেছে। এটা কিন্তু FATF, যেটা বহুল প্রচলিত, এবং পাকিস্তান বহুদিনই FATF এর মধ্যে ছিল। FATF হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। আমেরিকা, ইউরোপের 7টা দেশ আছে। 7টা দেশ মিলে 1989-এ এই FATF তৈরি করে। এই FATF এর মধ্যে যে ঢোকে একবার, তার কিন্তু দুর্দশার অন্ত থাকে না। তাই কি কি দুর্দশা হতে পারে আমি পরে আসছি। কারণ বড় মিয়া যে আপনার আছে না পাকিস্তান, এই বড় মিয়া কিন্তু দীর্ঘদিন FATF লিস্টে ছিল। শেষে অনেক কষ্টে FATF লিস্ট থেকে বেরিয়েছে, কারণ পাকিস্তানকে আমেরিকার দরকার আছে, তার জন্য FATF লিস্ট থেকে বার করেছে। আচ্ছা, এবার প্রশ্ন উঠতে পারে হঠাৎ কেন আমেরিকা উপযাচক হয়ে FATF এ বাংলাদেশকে ফেললো। এক হচ্ছে আমেরিকার উদ্দেশ্য সাধন হয়নি, নাম্বার 1, রাগটা রয়ে গেছে। নাম্বার 2 হচ্ছে চীনের অগ্রগতি, যেভাবে চীন এগিয়ে আসছে সেটা কিন্তু আমেরিকা ভালোভাবে দেখছে না, এবং আমেরিকা জানে ভারত চীনের শত্রু। কথার কথা আছে না, শত্রুর শত্রু আমার বন্ধু। আমেরিকার শত্রুকে চীন, চীনের শত্রুকে ভারত। তাহলে আমেরিকা ভারত একসঙ্গে হয়ে কাজ করবে। এইটা হচ্ছে একদম জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, মানে যেগুলো বাংলাদেশের পক্ষে খুব একটা সন্তোষজনক নয় এবং লাভজনক নয়, সেগুলোকে সমস্ত স্ক্র্যাপ করে দেবেন বলে মোহাম্মদ ইউনূস সরকার সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, মোহাম্মদ ইউনূস সরকার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো কথা। ইন্ডিয়ায় কোন কোন প্রজেক্ট করছিল? ওখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছিল, নন বেনিফিশিয়াল, ভালো কথা ওদের কথায়। আচ্ছা, সোলার প্রজেক্ট করছিল, বড় বড় সোলার প্রজেক্ট, বড় বড় ইনফ্রাস্ট্রাকচার করছিল।
ইন্ডিয়ার টাকা ফেসেছে ঠিক আছে, ইন্ডিয়া এত বড় দেশ, অন্যত্র টাকা খাটিয়ে ইন্ডিয়া কিন্তু বাঁচিয়ে নেবে, কিন্তু আপনাদের বাঁচাবে কে? এই যে চাইনিজ অ্যাম্বাসেডার মিটস বাংলাদেশ জামাতে ইসলামী চিফ ইন ঢাকা, এফএটিএফ এ ঢোকার কিন্তু এটাও একটা বড় কারণ জামাতকে আমেরিকা কিন্তু সন্ত্রাসবাদী সংগঠন বলে চিহ্নিত করে রেখে দিয়েছে, একেবারে লাল তালিকায় ধাব্বা দিয়ে রেখে দিয়েছে। ফলে জামাতের সঙ্গে যখন চায়না যখন মিটিং করছে তখন আমেরিকা এই সিদ্ধান্ত নেবে, এটা তো খুব একটা সাধারণ ব্যাপার। ভারত তো বসে নেই, ভারত কি করছে? ভারত নিজের মতো করে ভারত খেলে যাচ্ছে, সব জিওপলিটিক্যাল খেলা। যে কারণে হঠাৎ বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিত করলো ভারত। একটা পাইপলাইন ছিল, যেটা গতকালকে আমি বলছিলাম, একটা পাইপলাইন ছিল, সেই পাইপলাইনে উত্তরবঙ্গে ডিজেল পরিবহন হতো। আপনাদের এই যে বাংলাদেশের যত আপনার বস্ত্রশিল্প কারখানাগুলো আছে না, সব হচ্ছে ডিজেলের ওপর নির্ভর করে। আপনার গাড়ি চলাচল ডিজেল পেট্রোল এর উপরে নির্ভর করে, জেনারেটর ডিজেল পেট্রোলের উপরে চলে। কিন্তু সেই ডিজেলটা এইবার আরো পাইপলাইন বাড়ানোর কথা ছিল, পাইপলাইন তো বাড়ানো বন্ধ হয়ে গেছে। এবং যেটা রাহুল গান্ধী গতকালকে যেটা প্রস্তাব করেছিলেন যে ডিজেল দেওয়াটা বন্ধ করুন, সেইটা হয়তো সেই দিকে হয়তো ভারত যাচ্ছে। তা খবর যেটা বেরিয়েছে, বাংলাদেশের মূল ভূখণ্ডে ডিজেল পরিবাহী পাইপলাইনের আরো সম্প্রসারিত করার পরিকল্পনা হঠাৎ স্থগিত করেছে ভারত। বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের কারণ উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম লাইট মিন এটাকে এই প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। লাইট মিন এটা ছেপে দিয়েছে, যার বাংলাটা আমি অনুবাদ করে নিয়েছি। এখন এই ডিজেল যখন বন্ধ হয়ে যাবে, একই তো আপনাদের ওখানে খাবার দাবারের সংকট দেখা দিয়েছে। এখন চাল, আমি তো শুনলাম চাল প্রতি কেজি 6 টাকা করে চালের দাম বেড়েছে, সেটা কাগজেও বেরিয়েছে। আমি যেটা দুদিন আগে বলেছিলাম না, চাল ডালের দাম বাড়তে শুরু করবে, চাল সবে 6 টাকা কেজি বেড়েছে। এই 6 টাকা কেজিটা কোথায় গিয়ে দাঁড়ায় আপনি দেখুন, আমরা বাংলাদেশবাসী আপনারা দেখুন 6 টাকা কেজিটা কোথায় গিয়ে দাঁড়ায়। পাকিস্তানের 1 কেজি চালের দাম কত দেখিয়েছিলাম? 242 টাকা। 1 লিটার তেলের দাম কত দেখিয়েছিলাম? 262 টাকা। পুরনো ভিডিওটা খুলে দেখুন, 262 টাকা। আমার একেবারে পরিষ্কার মনে আছে। 30টা ডিম 400 টাকা, 1 লিটার দুধ 400 টাকা, 220 টাকা 1 লিটার দুধ। যে দেশে 1 লিটার দুধ 220 টাকা হয়, যেখানে মোষ ফোষ এত রয়েছে, মোষ গরু, তা সেই দেশের কি অবস্থা তা তো বুঝতেই পারছেন। জাস্ট হাঁড়ি হাতে ঘুরে বেড়াচ্ছে, বৃক্ষের ভাণ্ড হাতে। আপনারাও সেই দিকে যাবেন। এবার এই যে এফএটিএফ যে আপনার হলো না, এফএটিএফ যে ফেললো, এটা হচ্ছে একটা মানে মুখবন্ধ, যে যাবে না ভাই, তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে পর্যটকরা ওই দেশে যেও না, ওই দেশে সন্ত্রাসবাদী আছে, তোমাদের অপহরণ করে দিতে পারে বা মেরে দিতে পারে। আসল খেলাটা হচ্ছে আপনাদের মানে বাংলাদেশকে, যে এই যে 21টা দেশ বললাম, এই 21টা দেশ একটাও কিন্তু সারা পৃথিবী থেকে কোনো আর্থিক সাহায্য পায় না। এই যে ঘোষণাটা এফএটিএফ এর আর্থিক নিষেধাজ্ঞার ঘোষণাটা 2 সপ্তাহের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এটা ধরে রেখে দিন। ফলে এই যে 8 বিলিয়ন চাইছেন, 6 বিলিয়ন চাইছেন, এডিবি থেকে টাকা চাইছেন, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা চাইছেন, কোথাও থেকে টাকা পাবেন না। আমি অনেক আগে বলে দিয়েছি যে একে তো অনির্বাচিত সরকার, কে অ্যাপয়েন্টমেন্ট দিল সরকারকে? কিছু ছাত্র বসে হোটেলে বসে লিখে দিল, তারপর ডক্টর ইউনূসকে নিয়ে এলো, নিয়ে তাকে শপথ বাক্য পাঠ করিয়ে দিল, পাঠ করে দিয়ে তাকে উপদেষ্টা প্রদান করে দেওয়া হলো। সেই প্রধানমন্ত্রীর মতো কাজ চালাচ্ছে। সেই দেশকে কে মান্যতা দেবে মশাই? কে মান্যতা দেবে বলুন? এই কি পাড়ার ক্লাবের নির্বাচন হচ্ছে যে মান্যতা দেবে? ফলে আপনাদের কপালে যা আছে তাই হবে। আর বাংলাদেশে ব্যবসার কথা বলবো, ভারতীয় ব্যবসায়ীরা অলরেডি ব্যবসা গোটানোর কথা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আস্তে আস্তে ব্যবসা গোটাচ্ছে, আর বিপদ বাড়াবে না। যেমন বাংলাদেশ থেকে
ব্যবসা গোটানোর পরিকল্পনা ভারতের রেমন্ডসে। কে লিখেছে? আপনাদের ঢাকা পোস্ট লিখেছে। বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে ভারতে চলে যাওয়ার পরিকল্পনা করছে ভারত ভিত্তিক বহুজাতিক ফ্যাশন ব্র্যান্ড রেমন্ড। কোম্পানির চেয়ারম্যান তথা ব্যবস্থাপনা পরিচালক গৌতম সিংঘানিয়া এই তথ্য জানিয়েছেন। তাহলে এক এক করে কিন্তু সব ফিরতে শুরু করবে। আপনাদের দেশে যে কটা কাপড়ের ইন্ডাস্ট্রিতে আপনাদের 12টা বেজে গেছে। এবার তুলো যেটুকু গুজরাট থেকে যায় সেই তুলোটাও যাওয়া বন্ধ হয়ে যাবে। খাদ্যশস্য খাদ্যপণ্য যাওয়া তো বন্ধ হয়ে গেছে। ডিজেলটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ডিজেল গেল, খাদ্যপণ্য গেল, বাকি রইল ইলেকট্রিসিটি, যে কোনো দিন ট্যাক করে কেটে দেবে। এবার আপনারা একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো ওখানে বসে থাকুন। আর আপনারা তো, পাকিস্তান তো বলে দিয়েছে পাকিস্তান যেতে গেলে ভিসা লাগবে না। তাহলে পাকিস্তান যেতে গেলে যদি ভিসা না লাগে তাহলে ভারতের ভিসার জন্য এরা দৌড়দৌড়ি কেন করছেন মশাই? এই যে ভারতের দরজায় এসে ভিসা সেন্টারগুলোতে এসে হামলা করছেন, ভারতের ভিসা চাই, কেন চাই? ভারতকে তো এত অপছন্দ, তাহলে ভিসা কেন, ভিসার জন্য কেন লাইন দিচ্ছেন, কেন মারপিট করছেন, দাঙ্গাঙ্গামা করছেন? আসল কারণটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে গেলে আগে প্রথমেই জিজ্ঞেস করে ভিসা দেওয়ার আগে আপনার পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়েছিলেন, তার ভিসা আছে? তার ভিসা যদি না থাকে তাহলে কোনো ইউরোপিয়ান কান্ট্রি আপনাকে ভিসা দেওয়ার কথা তো ভাববেই না। ফলে আপনাদের ওই একটা ট্রাভেল যাই হোক না কেন একটা কিছু দেখিয়ে আপনাদের ভিসাটা আদায় করার একটা আপনাদের প্রচেষ্টা মাত্র, সেটা পাচ্ছেন না বলে আরো রাগ হচ্ছে। সবে তো ভারত খেলা শুরু করেছে। এবার আমেরিকার সঙ্গে জোটটা যদি বাঁধে, কারণ চীনকে আটকাতে গেলে আমেরিকার দরকার হচ্ছে ভারতকে, চীনকে আটকাতে গেলে। এবং আমেরিকা ভারতের সঙ্গে জোটটা বাঁধবেই, কারণ চীনকে এখানে ঢুকতে দেবে না। আর ভেতরে ভেতরে আমেরিকা এমন অশান্তি সিআইএ পাকিয়ে রেখে দেবে যে আপনাদের কোনো স্থায়ী সমাধান, স্থায়ী সরকারই হবে না। আর যদি জামাত কোনো কারণে চলে আসে তাহলে তো সোনায় সোহাগা, যাকে বলে না, সোনায় সোহাগা হয়ে যাবে। আর এদিকে যত মানে হিন্দু আছে তাদের উপরে তো অত্যাচারের সীমা কিন্তু ক্রমশ বাড়ছে। রাত গেলে হিন্দুরা, দিন গেলে হিন্দুরা রাতের বেলাতে কোথাও পালিয়ে মারছে বাড়ির পুরুষেরা, মহিলারা। আর না হলে পরে তারা বসে থাকছে কখন লুটপাটের এটা দলটা আসবে, আমার ঘরদোর লুটপাট করে আমার ঘরদোর জ্বালিয়ে দেবে। আর মহিলাদের আরো বেশি আতঙ্ক, তাদের ছেলে মেয়েদের নিয়ে আরো বেশি চিন্তা, কোনটাকে কেটে দেবে, কোনটাকে ধর্ষণ করবে তার তো কোনো ঠিক নেই। যেমন গতকালকে ধর্মীয় কটূক্তি করায় গণপিটুনিতে নিহত কলেজ ছাত্র, তার নাম হচ্ছে উৎসব মণ্ডল। সে ফেসবুকে কিছু একটা ধর্মীয় ব্যাপার নিয়ে কিছু একটা কমেন্ট করেছিল। প্রথমে সেনাবাহিনী ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দিল, পুলিশের হাত থেকে সেনাবাহিনীর হাতে এলো, সেনাবাহিনীর হাত থেকে উন্মত্ত সমস্ত জনতা ছেলেটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে পিটিয়ে সেনাবাহিনীর সামনে মেরে দিল। সেনাবাহিনী চুপ, কাউকে এখনো পর্যন্ত সেনাবাহিনী অ্যারেস্ট করেনি। পুলিশের তো ক্ষমতাই নেই, ছেড়ে দিন, অর্ধেক তো পুলিশ তো ভয়ে ঢুকে আছে। এই হচ্ছে আপনাদের সার্বিক পরিস্থিতি গত 1 মাসের মধ্যে। এর মধ্যে যদি এফএটিএফ আপনারা ঢুকে যান তাহলে আপনাদের আল্লাহ ভরসা, আমি বলে রেখে দিলাম, আল্লাহ ভরসা ছাড়া আপনাদের আর কোনো উপায় নেই। এবার দেখুন কি করবেন, আপনাদের ব্যাপার। ভারতের সঙ্গে আরো শত্রুতা করুন, আরো চিকেন নেক দেখান, আসুন না চিকেন নেককে, আসুন। সব বসে আছে, আসাম রাইফেল বসে আছে। প্রথমে নাগাদের করবেন, টপকাবেন, তারপর অসমিয়া উপজাতিদের টপকাবেন, তারপর আসাম রাইফেল টপকাবেন, তারপরে তো ইন্ডিয়ান মিলিটারি আছে। এই 4টে ধাপ আপনাদের টপকাতে হবে, তবে আপনারা চিকেন নেকে আসতে পারবেন। তো যাই হোক, ভিডিও আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশেষ করে হিন্দুরা খুব সাবধানে থাকবেন। যতক্ষণ না পর্যন্ত কিছু হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজেদের সাবধানে রাখবেন। নমস্কার।